সেদিনটা ছিল শুক্রবার। মাংস ভাত ডাল রান্না করেছি। ঘামার্ত শরীর নিয়ে ডাইনিংয়ে এসে দাঁড়িয়েছি সবেমাত্র। দেখতে পেলাম আমার বড় যা এসেছে। দেওরের বিয়ে উপলক্ষে এসেছে তারা। এই প্রথম তাকে দেখলাম সামনাসামনি। এর আগে দেখেছি ভিডিও কল অথবা ছবিতে। মানুষটাকে দেখে চোখ দুটো বড় বড় হয়ে গেছে আমার। ফর্সা ধপধপে চেহারা, স্ট্রেট করা চুল, প্লাক ভুরু, পরনে পাতলা জর্জেট শাড়ি, নীল রঙের হাতা কাটা ব্লাউজ, ঠোঁটে বেবি পিঙ্ক লিপস্টিক, হাতে ঘড়ি। ভীষণ সুন্দর দেখাচ্ছে তাকে। 3 সন্তানের জননী তিনি। দেখে বোঝার উপায় নেই। এদিকে আমি 2 বাচ্চার মা হয়ে কেমন হয়ে গেছি। শুষ্ক চেহারা আমার, মলিন হাত পা। বড়জার সামনে দাঁড়ালে আমাকে নিজেকে বয়স্ক লাগে বেশি। ওনার পরনে কত দামি শাড়ি, আমার পরনে সুতি একটা কামিজ। ধুলো মাখা শরীর, এলোমেলো চুল। গিয়ে পরিচয় হতে কেমন যেন লাগছে আমার। বড়দা সবার সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত। আমার দিকে তাকাইছে, মেকি হেসে বলে, তন্নি না তুমি? আকাশের বউ, দূরে দাঁড়িয়ে কেন? আমায় দেখে ভয় পেলে নাকি সংসার হারানোর? তোমার সংসারে ভাগ বসাতে আসিনি আমি। প্রথমেই তার এমন কথা আমার ঠিক হজম হলো না। নিজেকে শান্ত রেখে বললাম, এমন কেন বলছেন ভাবি? এই সংসার তো আপনারও। 2 জন থেকে এবার 3 জন হব আমরা। নতুন যা এলে। বড় যা মুখখানা কাচুমুচু করে। শাশুড়িমা তাদের ফ্রেশ হয়ে আসতে বলে। আমিও ঘরে যাই। গোসল সেরে বের হয়েছি সবে। আকাশ এসে পেছন থেকে জড়িয়ে ধরে আমায়। কানের কাছে মুখ নিয়ে বলে, বড় ভাবির কথায় কিছু মনে করেছ? ওসব পাত্তা দিতে নাই। এই সংসার তোমার। এই সংসারের জন্য জান প্রাণ দিয়ে খেটেছ তুমি। 2 দিন এসে ওরা সব নিতে পারে নাকি? তোমার অবদান অপরিসীম। এছাড়াও আমি তো আছি তোমার পাশে সর্বক্ষণ, সব পরিস্থিতিতে তোমার সঙ্গ দেব আমি। আকাশের কথা শুনে নিশ্চিন্ত হয় আমি। মনে তবু একটা বেসামাল ভাব। ফ্রেশ হয়ে একসঙ্গে নিচে আসি। বড়জা সবার জন্য গিফট এনেছে, একে একে সবার হাতে দিচ্ছে। শাশুড়িমার জন্য দামি শাড়ি ও ম্যাচিং জুয়েলারি এনেছে, সে তো মহা খুশি। আয়নার সামনে নিজের গায়ে শাড়ি দিয়ে দেখছে বারংবার। দেবরের জন্য এনেছে। আকাশকেও দিল দেখলাম এক ব্যাগ। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি ছেলে নিয়ে। জায়ের হাতে আর একখানা ব্যাগ মোটে। আকাশ বারবার এদিক ওদিক ও তার মায়ের দিকে তাকাচ্ছে। ওর চোখের ভাষায় আমিও আমাদের ছেলে। যা ব্যাগটা দেওরের হাতে দিয়ে বলল, এটা তোমার হবু বউয়ের। কেন যেন মনটা ভীষণ খারাপ লাগে আমার। সবার মাঝে অপমান বোধ হয়। অন্যের জিনিসে আমি কখনোই আশাবাদী ছিলাম না। তার ইমানে হয়নি, দেয়নি। আমার খারাপ লাগে ছেলেটার দিকে তাকিয়ে। বড় চাচি সে, প্রথমবার দেখা হলো। অন্তত একটা খেলনা দিতে পারত বাচ্চাটার হাতে। আমায় না দিক কোনো আফসোস নেই। বাচ্চাটা সবার গিফটের দিকে তাকিয়ে আমার মুখ দেখছে। ছেলে নিয়ে সরে গেলাম আমি। দেবরের বিয়ে হয়নি, তার বউয়ের জন্য আনলো। অথচ আমি এই বাড়িতে 6টা বছর হয়ে গেল। থাকবে সেসব। আমার স্বামী আমাদের যথেষ্ট দিয়েছে। অন্যের জিনিসের প্রতি লোভ নেই আমার। আকাশের মুখটা থমথমে দেখলাম। নতুন মানুষ দেখে কিছু বলছে না, তবে যখন তখন ব্লাস্ট করবে ভাবটা এমনই। এবার খাবারের পালা। একে একে সবাই টেবিলে বসছে। শাশুড়ি, দেবর ও ভাসুর এক পাশে, অন্য পাশে যা তার ছেলে মেয়ে। আকাশও আমার ছেলে। এক সিট ফাঁকা। আমি খাবার বেড়ে দিতে লাগলাম সবার পাতে খাবার দিয়ে। আকাশের পাশে গিয়ে দাঁড়িয়ে আছি। যে যার মতো খাওয়া শুরু করেছে। আকাশ হাত ধুয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন তন্নি? বসে পড়ো। চেয়ার তো খালি আছে। খাবে কখন তুমি? বেলা অনেক হলো। আমি আমতা করছি। কেউ বলেনি খেতে বসতে। বসলে যদি কিছু হয়, বরাবরই একা খেতে হয় আমার। এই বাড়ির কেউ আমার সঙ্গে তেমন খায় না। রান্না করি কিন্তু আমি। আকাশ জোর করে খেতে বসালে হয় দেওয়ার নয় শাশুড়ি উঠে যায় টেবিল থেকে। তাই আমিও আর বসি না। শাশুড়িমা মুখ বাঁকিয়ে বললেন, 1 ঘন্টা না খেয়ে থাকলে তোর বউ মরে যাবে নাকি? খাওয়া শেষে খেতে পারবে না? ও বসলে আমাদের বেড়ে দেবে কে? বড় ছেলে বউ আমার কত বছর পর এলো। ওরা আগে খেয়ে নে। সবাই একসঙ্গে বসলে খাবার শর্ট পড়তে পারে। আকাশ তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলে, তোমরা ছোট বাচ্চা নাকি যে হাতে হাতে খাবার খাওয়াতে হবে? হাত নেই তোমাদের? খাওয়া শেষে কেন খাবে ও? কষ্ট করে সারাদিন নিজে সব রান্না করেছে। এ কথা শুনতে? ও প্রেগনেন্ট একটা মহিলা। ওর সামনে ওকে না দিয়ে খাও কিভাবে তোমরা? রুচিতে বাঁধে না? এতগুলো মানুষ খাবে, শর্ট পড়বে না? আমার বউ খেলেই শেষ হয়ে যাবে সব। আকাশ প্রচণ্ড রাগ নিয়ে কথাগুলো বলে খাবার রেখে উঠে যায়। আমি কি বলবো, কি করব জানি না। ঘরে যেতে লাগলাম আকাশের পিছু পিছু। শাশুড়িমা কেঁদে কেটে ভাসাচ্ছেন। উনি কিন্তু জানতেন আকাশ বেশি কথা বলে না, কিন্তু যখন বলে গা থেকে চামড়া তুলে নেয়
একেবারে। সব দোষ হয়েছে আমার। একমাত্র আমার জন্যই নাকি আকাশ তার বাড়ির লোকের সঙ্গে অশান্তি করে। দোষ বরাবরই হয়ে আছে আমার, তাই আর আফসোস করি না। জানেন, একসময় মনে বড় আশা ছিল আমার নিজের একটা পরিবার হবে, একত্রে খাবো, গল্প করব। কিন্তু আশা আমার আশায় থেকে যায়। ঘরে এসে আকাশকে আর কিছু বলার সাহস হয় না আমার। বললে এবার আমার ওপর রাগ ঝাড়বে। চুপ করে বসে থাকি আমি। ছেলেও চুপ করে শুয়েছে। ওবেলা আর খাওয়া হয় না আমার। রাতে রান্না করে ঘরে এসেছি সবে, এমন সময় বড়জা এলো আমার ঘরে। বিছানায় বসে বলল, পেটে কি বেবি তোমার? মেয়ে নাকি আর একটা ছেলে তখনও এটা জানা হয়নি আমার। তাই বলি, চেক আপ করাইনি, অনেক আগে করিয়েছিলাম 2 বার। যা বেবিই হোক, সুস্থ হোক, এটাই আমার চাওয়া। বড়জা কিছু পল চুপ থেকে বলে, আকাশ তোমায় ভীষণ ভালোবাসে তাই না? হ্যাঁ, ভালোবাসে বলেই তো সবার বিরুদ্ধে গিয়ে আমায় বিয়ে করেছে, এতকাল আমায় নিয়ে সংসার করছে। বড়জা এবার মুখ বাঁকিয়ে বলে, তা ভালো, অধিক ভালোবাসা আবার ভালো লক্ষণ নয়। দেখে শুনে থাকবে। তুমি গ্রামের মেয়ে, শহরের নিয়মকানুন এত বুঝতে পারবে না। আমি আবার ছোট থেকে শহরে থেকেছি, সবটাই বুঝি। এখনকার ছেলেরা ঘরে এক বউ রেখে অফিসে গার্লফ্রেন্ড পালে। তুমি একটু সাবধানেতেই থাকবে। এই কথা বলে উনি চলে গেলেন। আমি ঘাবড়ে গেলাম ভীষণ। কি বলে গেল উনি? একে তো প্রেগনেন্ট আমি, অল্পতেই চিন্তা ও ভয় পেয়ে যায়, তার মাঝে এত বড় কথা বলে গেল। এটা কি সত্যি হতে পারে? না না, এসব কি ভাবছি আমি? আকাশ আমার স্বামী, অন্যের কথা শুনে আমি আমার ঘরের স্বামীকে ভুল বুঝতে পারি না। এতদিনের সংসার আমাদের, অন্যের কথায় কেন আমি উতলা হয়? নিজের মনকে নিজেই শান্ত করে নিচে এসেছি, সবাইকে খেতে দিয়েছি। খাওয়া শেষে আমার আর আকাশের খাবারটা ঘরে নিয়েছি। ছেলে সবার সঙ্গেই খেয়েছে। আকাশ নিচে আসবে না। ঘরে খাবার রেখে কি যেন নিচে নিতে এসেছি। শাশুড়ি আর বড়জা সোফায় বসে গল্প করছেন। আমি তাদের পেছন দিয়ে কিচেনে গেছি। ওরা খেয়াল করেনি আমায়। বড়জার কিছু কথা শুনতে পাই আমি। শাশুড়ি মাকে তিনি বলছেন, এভাবে খাবার ঘরে নিয়ে খাওয়ার মানে বোঝেন মা? ওরা আলাদা খেতে চাচ্ছে। তন্নি বোঝাচ্ছে, আপনি ওর স্বামীর টাকায় খান। এতগুলো বছরে ওটা বুঝতে পারলেন না? আজ পর্যন্ত কোনো ছেলেকে দেখেছেন বইয়ের জন্য মাকে কথা শোনাতে? তন্নি আকাশকে বশ করে রেখেছে, এক প্রকার তাবিজ বলতে পারেন। ছেলে তো আপনার আরও দুটো আছে, বড় ছেলে ছোট ছেলে, কখনো এমন কাজ করেছে বলুন? মা বলছে, ওই শয়তান মেয়ের এত সাহস, আমার ছেলেকে আমার থেকে কেড়ে নেয়। নেয় কি মা? নিয়েই নিয়েছে। আকাশ বইয়ের কথায় উঠে বসে, বইয়ের আঁচল ধরে ঘোরে। মা কিছু বলতে যাবে, তার আগে আমার ভাসুর মানে বড়জার স্বামী তাকে ডেকে ওঠে। বড়জা ঘরে গেল। মা কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে বাথরুমে গেল। আমি সোফায় গিয়ে বসলাম। বড়জাকে যতটা ভালো ভেবেছিলাম, তিনি তার একাংশও নয়। আকাশের কথা বলছেন তিনি, অথচ তার স্বামীকে তিনি এইবারই কারোর সঙ্গে সম্পর্ক রাখতে দেন না তেমন। মাঝ বাদে ভাসুর কল দিলেই যা পাশে থাকে, ভিডিও কলে কথা হয় বেশি। ভাসুর নাকি এখানে আসতে চায়, যা আসতে দেয় না। এটা অবশ্য শোনা কথা। ভাসুরের এক বন্ধু বলেছিল আমাদের, আকাশ রাগ করুক বা ঝগড়া, পরিবারের সকল দায়িত্ব পালন করে সে। যে মানুষটা সুখে রাখছে, সব দিচ্ছে, তার একটু কথা শুনলে কি এমন ক্ষতি হয়? বিনা কারণে কাউকে কিছু বলার ছেলে নয় আকাশ। তাদের দোষে তারা কথা শোনে, এখানে আমারই বা কী করার? পরের দিনের কথা, আমি আমার পালন করা মুরগির খাবার দিচ্ছি এক পাশে বসে বসে। বড়জা এসে আমার পাশে বসেন, এদিক সেদিক তাকিয়ে বলে, এই হাঁস মুরগি সব তোমার তন্নি? জি হ্যাঁ। ডিম টিম দেয় নিশ্চয়? দেয় মোটামুটি। বড়জা উঠে দাঁড়ালেন, এবার বললেন, তুমি তন্নি বড্ড লক্ষ্মী মেয়ে, কি সুন্দর গুছিয়ে সংসার করো, কত সবজি ফলের গাছ করেছো, পরিবারের অর্ধেক চাহিদা তোমার এসব থেকেই পূরণ হয়ে যায়। তবুও তুমি কারোর মন পেলে না। মাকে দেখি সারাটা দিন তোমার নামে নিন্দা করতে। এতিম বলে কি তোমার সম্মান নেই? এই সংসারের জন্য এত করো তুমি, অথচ তোমার কোনো কদর নেই। মা সবসময় আমার কাছে তোমার নামে নিন্দা করেছে, কিন্তু এসে দেখছি তুমি কত ভালো একটা মেয়ে। এক মুহূর্তের জন্য সেদিন আমার ভীষণ মন খারাপ হয়েছিল। মায়ের সঙ্গে দেখছি বড়জার খুবই মিল, সারাক্ষণ গল্প করে তারা। আগে থেকে বড়জার প্রতি মায়ের একটু বেশি টান ছিল। বড় ছেলের বউ, বড় ঘরের মেয়ে, বড় চাকরি করে, সব মিলিয়ে ভীষণ প্রিয় তিনি। আমি এত করেও নাম পাই না। যা শাশুড়িকে নিয়ে শপিং করতে যায়, কোনোদিন দামি শাড়ি, স্বর্ণের আংটি, মাসে আংটি সারা বাড়ি দেখায়। এমন আংটি আমি চাইলে আমার একার টাকায় তাকে বছরে 2টা করে কিনে দিতে পারতাম। নিজের টুকিটাকি আয় করা অর্থ আমার সংসারের পেছনে ভেঙেছি। মাসকাবাড়ির অর্ধেক টাকা বেঁচে গেছে, সেই টাকা কিন্তু নিয়েছে মাই। কোনোবার তার অ্যাকাউন্টে রেখেছে, কখনো বা বড়
ছেলের ঘরে সন্তানদের জন্য এটা সেটা কিনে পাঠিয়েছে। এই সবটাই করেছেন তিনি আমার অগোচরে। তবে আমি জানি সবই। সংসার যেহেতু করছি, সংসারের মাপকাঠিও আমার জানা আছে। ইদানিং শাশুড়ি মা আমায় শুনিয়ে শুনিয়ে বড়জার বাবার বাড়ির প্রতিপত্তির গল্প শোনায়। এই বাড়ির বেশিরভাগ ফার্নিচার নাকি তার বাবার বাড়ি থেকে দেওয়া। আমার ঘরের সব ফার্নিচার কিন্তু আমিও আকাশ নিজেই করেছি, ওদের কিছু আমরা ব্যবহার করিনি। তাহলে এ কথা আমায় শোনানোর কারণ? মায়ের ব্যবহার দিনকে দিন খারাপের দিকে যায়। আমায় তিনি সহ্যই করতে পারে না। দুই চোখের বিষ আমি। ছেলে হওয়ার পর তার অত্যাচার কমেছিল অনেকটাই, এবার তো বেড়ে দ্বিগুণ। বাচ্চা পেটে নিয়ে আমায় গাধার খাটুনি খাটায়, সবাই পায়ের ওপর পা তুলে বসে থাকে। আকাশকে এসব আমি খুব কমই জানাই। সারাদিন কাজ করে মানুষটা, অফিসের প্রেসার শেষে আবার বাড়ির প্রেসার দেওয়া যায় নাকি? সে নিজে দুই একবার এসে দেখেছেও বটে, কিছু বলেনি তেমন। আকাশ নিজেই বিরক্ত ভীষণ। একটা ছেলে মানুষ হয়ে কত আর মহিলাদের সঙ্গে ঝগড়া করা যায়? আমায় শুধু বলে সেভ হয়ে চলতে, আলাদা ঘর নেবে, একটা প্রজেক্ট ওর হাতে, সেটা শেষ হলে ঘর নেবে অন্যত্রে। কে জানতো ওই প্রজেক্ট শেষ হওয়ার আগে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। এর মাঝে আমার মেয়ে পেটের বিষয়টি জানতে পারি। যা শাশুড়িকে বলে আমি পাপী, আমার মন নষ্ট তাই মেয়ে হচ্ছে। ফ্রেশ মন থাকলে ছেলে হতো আবারও। বিশ্বাস করুন, এ কথা জীবনে শুনিনি আমি। কন্যা সন্তান হলো সৃষ্টিকর্তার রহমত। যে ঘরে কন্যা সন্তান থাকে, সৃষ্টিকর্তা সে ঘরে বরকত দেয়। জায়ের কথায় সেদিন তীব্র প্রতিবাদ করেছিলাম আমি। আমার সন্তান নিয়ে কোনো প্রকার বাজে কথা আমি শুনবো না। জায়েরও কিন্তু এক মেয়ে। আমি যখন এ কথা বলি তিনি তখন চুপ। সেদিন ইচ্ছে মতো যাকে কথা শুনিয়েছিলাম, সেই রাগ তিনি দেখিয়েছিলেন দুদিন না খেয়ে, তার ছোট বাচ্চাদের মেরে গালি দিয়ে। বড় যা যে শুধু শাশুড়ির কান ভাঙিয়েছে এমন না, আমার কাছেও বলেছে, গীবত করেছে শাশুড়ির নামে। ততদিনে আমি মানুষ চিনে গেছি। একদিন আমি শাশুড়িকে ডেকে বলি সবটা, যা তখন সামনেই ছিল। তিনি সব অস্বীকার করে, দোষ উল্টে আমার ঘাড়েই দেয়। আমি নাকি তাকে সহ্য করতে পারছি না, মায়ের ভালো দেখতে পারি না। মা জায়ের সঙ্গে একটু মিলেমিশে থাকছে তাই নাকি আমি হিংসা করছি। শাশুড়ি মা জায়ের কথায় বিশ্বাস করে নেয়। প্রথম থেকেই তিনি আমায় পছন্দ করতেন না, এবার একজন সাপোর্টার পেয়েছে, যা দিয়েছে ঢোলের বাড়ি। শাশুড়ি সেই তালে নাচে। মানসিকভাবে আমার অবস্থা ক্রমাগত খারাপ হতে লাগে। ঠিকমতো খেতে পারি না, সারাক্ষণ অশান্তি অনুভব হয়। ঘরে শান্তি না থাকলে কি আর সেই ঘরে মন বসে? প্রেগনেন্সির এই কঠিন সময়ে আমি একা হয়ে যাই ভীষণ। খুব কাঁদতাম আড়ালে, মন খারাপ থেকেছে, ছেলের প্রতি অনীহা হয়েছে। আকাশের সঙ্গে ঝামেলা হতো সামান্য বিষয় নিয়ে। দুজনের মন মেজাজ কারোরই ভালো থাকতো না, কেউ কারো কথা সহ্য করতে পারতাম না। এক কথায় দুই কথায় ঝগড়া হতো প্রচুর। রাগের বশে দুই একবার আকাশ আমার গায়ে হাত তোলে, ওকে আমি ধাক্কা দিয়ে হাত কেটে দিয়েছি। এক কথায় যুদ্ধক্ষেত্র। স্বামী স্ত্রী আমরাই নিজেদের শত্রু। এক ঘরে থাকা পর্যন্ত বন্ধ করে দিই। ছেলে নিয়ে আলাদা ঘুমাই আমি। দুজনের মাঝে বিশাল এক প্রাচীর তৈরি হয়। টানা 6 দিন একে অন্যের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন থেকেছি আমরা। এরপর কথা হলেও খুব কম। যে আমরা নিজেদের না দেখলে থাকতে পারতাম না, তারা হলাম একে অন্যের চোখের বিষ। আকাশ কাজ নিয়ে ব্যস্ত থাকে, ঠিক মতো বাড়ি ফেরে না। আমি সংসার নিয়ে ব্যস্ত। আমার প্রতিনিয়ত মনে হতে লাগে আকাশ আমায় ভালোবাসে না, আমি এতিম বলে। আকাশের মনে হয় আমি তাকে অবহেলা করি। এইভাবেই চলছিল সময়। সময় বললে ভুল হবে, অসময় হবে। মাঝখান থেকে আনন্দে মগ্ন ছিল বড় যা। খাবার টেবিলে বসে খাওয়ার সময় ঝগড়া হতো প্রায়। আকাশ বাড়িতে খাওয়াই বন্ধ করে দেয়। আমাদের অশান্তির সুযোগ নিয়ে বড় যা আমার কানে সর্বক্ষণ আকাশের বিষয়ে নেগেটিভ কথা বলতো। যেমন আকাশের হয়তো অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, তাই সে ঘরের বউকে ভালোবাসে না। এতদিন লোক দেখানো ভালোবাসা ছিল। রাতে বাড়ি ফেরে না, কারণ সেই মেয়ের কাছে যায়। বউকে সহ ছেলেকে অবহেলা করছে সে। এর মানে স্পষ্ট আকাশ পরনারীতে আসক্ত। আরও অনেক কথা। তখন আমি এমনিতে আকাশের প্রতি রাগ। এসব শুনে আরও জেদ হয়েছে আমার। তখন বুঝিনি এরা আমার কত বড় ক্ষতি করছে। বড় যা শাশুড়ি মায়ের সাহায্য নিয়ে আকাশকে ইমোশনালি ভুল বোঝায়। যেমন আমি আকাশকে নয়, তার টাকাকে ভালোবাসি। এখন টাকার চাহিদা শেষ, তাই আর স্বামী ভালো লাগছে না। না হলে কোনো স্ত্রী এত রুড ব্যবহার করতে পারে না। আকাশ দিনরাত আমাদের জন্য কঠোর পরিশ্রম করে, আর আমি তাকে ঠকাচ্ছি। আকাশও এসব কথা বিশ্বাস করে নেয়। দুজনের মাঝের ফাটল এবার গভীর থেকে গভীর হয়। তবুও কেউ কাউকে ছাড়ছিলাম না আমরা। আমাদের মাঝে একটা বাঁধন ছিল, আমাদের সন্তান, যার মুখের দিকে তাকিয়ে দুজনে বিষ খেয়ে যেন বিষ হজম করছিলাম। এবার বড় যার নজর পড়ে আমার ছেলের ওপর।
আলিফকেও সে হিংসা করত। ওনার কুমন্ত্রণায় রক্ষা পায়নি আমার ছোট্ট ছেলেটাও। একদিন বিকেলে ছেলের জন্য নুডলস রান্না করছি। একটা মাত্র নুডলসের প্যাকেট ছিল সেদিন। আমার ছেলে আবার প্রায় রাতে নুডলস খায়, এই জন্য ঘরে রাখি সব সময়। তো ছেলে বায়না ধরেছে দেখে রান্না করে দিয়েছি। ও স্যুপ নুডলস খায়, ডিম বা সবজি দিয়ে খাওয়া বোঝে না, সেই মতো রান্না করেছি আমি। বড়জা একবার দেখে গেল বিষয়টি। মিনিট দুয়েক পর তার মেয়ে আসে, তাকেও নুডলস বানিয়ে দিতে বলে। এত কিছু হলেও বাচ্চাদের প্রতি আমার স্নেহ ছিল, ওরা নিষ্পাপ। আমি মেয়েটাকে কাছে টেনে বলি, মা আজ ঘরে নুডলস নেই, আর একটা ছিল ভাইকে করে দিয়েছি। তুমি আগে বললে তোমায় রান্না করে দিতাম, ভাইকে কিছু একটা বুঝিয়ে নিতাম। কিন্তু এখনও খেতে শুরু করেছে, এখন নিলে কাঁদবে ভীষণ। এছাড়াও তুমি তো স্যুপ নুডলস খাও না, তোমায় আমি কাল রান্না করে দেব টেস্টি করে। মেয়েটা কিছু বলল না, হেঁটে হেঁটে আমার ছেলের কাছে গেল। আলিফ তখন চেয়ারে বসে চামচ দিয়ে গরম নুডলস খাচ্ছে। মেয়েটা হঠাৎ করে নুডলসের বাটি উল্টে দিল আমার ছেলের গায়ে। ইচ্ছে করেই করলো এই কাজ, আমি চোখের সামনে দেখলাম। ছেলে আমার গণবিদারী চিৎকার, অর্ধেক হাত হাঁটু প্রায় পুড়ে গেছে। বাচ্চাদের চামড়া অনেক সেন্সিটিভ। মাথায় রক্ত চড়ে গেল আমার। মেয়েটাকে প্রচণ্ড জোরে ধমক দিলাম, ও যথেষ্ট বড়, কেন করলো এই কাজ? ধমক শুনে মেয়েটা ঘরের বাইরে তাকায়। আমি দৌড়ে ছেলেকে জড়িয়ে ধরে পেছনে তাকাতেই দেখি বড়জা দরজার আড়ালে দাঁড়িয়ে মিটি মিটি হাসছে আর মেয়েকে ইশারা করছে। জায়ের মেয়ে আমার ছেলের গায়ে গরম নুডলস ফেলে দিয়েছে। ছোট্ট বাচ্চার হাতে চামড়া খানিকটা কুঁচকে গেছে, হাঁটুতে ফোসকা পড়ে গেছে রীতিমতো। ছেলে গণবিদারী চিৎকার, ওর চিৎকারে আমিও কান্না করছি। কি করব কিছু বুঝতে পারছি না। আমাদের কান্না শুনে বড়জা সর্বপ্রথম এলো ঘরে। সে তো ঘরের বাইরেই ছিল, এসে এমন ভাব ধরে যেন সে কিছুই জানে না। আমার ছেলের কাছে এগিয়ে এলে আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চিৎকার করে উঠি, মা আমি সন্তানের ওপর এত বড় অন্যায় মানতে পারি না। বড়জা হতভম্ব, পেছন ঘুরে নিজ মেয়েকে চোখ টিপে দেয় সে। অমনি তার মেয়েও কান্না করে দেয়। শাশুড়ি দেব ছুটে আসে। মেয়েটা দৌড়ে গিয়ে দাদি অর্থাৎ আমার শাশুড়িকে জড়িয়ে ধরে বলে, কাকে আমায় মেরেছে দাদি? আমি ইচ্ছে করে ভাইয়ের গায়ে নুডলস ফেলিনি, ওখান দিয়ে যাওয়ার সময় পা ফসকে ভাইয়ের বাটির ওপর পড়ে গেছিলাম, তাতেই একটু লেগেছে ভাইয়ের। কাকে আমায় ধমকেছে, মেরেছে, মাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এসব বলে মেয়েটা সে কি কান্না করে। আমি রাগানিতে স্বরে বলি, মায়ের মতো মিথ্যা শিখেছো না? আমি কিছু দেখিনি নাকি? তুমি ইচ্ছে করে আলিফের গায়ে নুডলস ফেলে দিলে, সব করেছো মায়ের ইশারায়, আমি সব দেখেছি। এবার মায়ের মতো গুছিয়ে মিথ্যা বললে। মেয়েটা দেখলাম ঘাবড়ে গেল। পরিস্থিতি সামলাতে বড়জা এগিয়ে এসে কাঁদো স্বরে বলল, দেখেছেন মা, আপনার মেজ ছেলের বউ কিভাবে আমাদের ফাঁসাচ্ছে। আমার মেয়ে মিথ্যে বলবে? মিথ্যার কিছু বোঝে আমার ছোট্ট মেয়ে? এই তন্নি শুরু থেকে আমাকে, আমার বাচ্চাদের হিংসা করে। আমার মেয়ে বাচ্চা নাকি যে ওর ছেলের গায়ে ইচ্ছে করে নুডলস ফেলবে? ওটা তো ওরই ভাই। তন্নি আমাদের পছন্দ না করলেও আমি আমার বাচ্চাকে শিখিয়েছি, মা চাচিদের মাঝে যাই হোক ভাই বোনেতে মিল থাকতে হবে। আমি এসেছি দেখতে যে বাচ্চাটার কি হলো। তন্নি রাগ দেখাচ্ছে আমার সঙ্গে, এ কেমন স্বভাব মা? এতদিন একা একা থেকে তন্নির লোভ হয়ে গেছে, এবার যখন আমরা 2-3 দিন থাকতে এসেছি ও হিংসা শুরু করেছে। বলি আমরা কি সারা জীবন থাকবো নাকি এখানে? 4 দিন বাদে দেবরের বিয়ে, বিয়েটা হলেই চলে যাব, তখন থাকবে ছেলে নিয়ে সংসার জুড়ে। দেবর চিৎকার করে বলে, ওরা ভাই বোনেতে না হয় একটু দুষ্টুমি করে নুডলস ফেলে দিয়েছে, তাই বলে মায়ের ঝগড়া করা যাবে নাকি? ছোট বড় মানে না। বড়জার গায়ে হাত তোলে, ফুটফুটে মেয়েটাকে পর্যন্ত রাগে মেরেছে। এ কেমন অসভ্যতা! আমি কিছু বলতে যাব এমন সময় দেখলাম ছেলে আমার কাঁদতে কাঁদতে নেতিয়ে পড়ছে। মাথা কাজ করছে না আমার। ছেলেকে কোলে নিয়ে বাড়ির বাইরে ছুটলাম। দেবর যা শাশুড়ি তখনও আমায় নিয়ে চর্চা করছে, আমার দোষ ধরতে ব্যস্ত। আমি পাশের বাড়ির এক ভাবির সহযোগিতা নিলাম। শাশুড়িমা পেছন পেছন আসছে আর বলছে, গেল ওর ভাবি জামাইয়ের কাছে, ছেলে ব্যথা পেয়েছে, আমরা ডাক্তারের কাছে নিতে পারবো না নাকি? পরকে না জানালে ওর হয় না। আমি পাত্তা দিই না তার কথায়, এর সঙ্গে জবাব দিলে ঝামেলার সৃষ্টি হবে। এরা যে কত আমার ছেলেকে দেখবে তা আমি জানি। ছোট্ট ছেলেটা যন্ত্রণায় কাতরাচ্ছে আর এরা আমার দোষ ধরতে ব্যস্ত। আমি মা, আমার মাথা ঠিক নেই এই কঠিন পরিস্থিতিতে। তাই বলে তোরাও থেমে থাকবি? কেমন পরিবার তোরা, কেমন চাচা দাদি? এক চোখে নুন আর এক চোখে তেল দেখছে। মেয়েটার কিছু হয়নি, তবুও ওরা মেয়েটাকে আর যাকে নিয়ে মাতামাতি করছে। এদিকে আমার ছেলে যন্ত্রণায় কাতরাচ্ছে। পাশের বাড়ির ভাবি ও তার স্বামী তখন সবে খেতে বসেছে। আমায় বিধ্বস্ত অবস্থায় দেখে এগিয়ে এলেন তারা। আমি শুধু বললাম, ভাই ভাবি আমার ছেলেটাকে
বাঁচান। গরম নুডলস পরে হাত পা পুড়ে গেছে ওর। ওর বাবা বাড়ি নেই, আমায় সাহায্য করুন। ভাই ভাবি তৎক্ষণাৎ রিস্কা ডাকে। ছেলে সমেত আমিও রিস্কায় উঠি। ভাই আসে পিছে পিছে। আমার হাত পা রীতিমতো কাঁপছে তখন। ভাবির ফোন থেকে আকাশকে কল করি। 4বার কল দিয়েও সাড়া পায় না। আকাশের এখন কাজের সময়। কাজের সূত্রে শহরের বাইরে গেছে 3 দিনের জন্য। বাড়ি ফিরবে আরও 2 দিন পর। ভাবি প্রশ্ন করে, এমনটা হলো কি করে তন্নি? আমি তাকে কাঁদতে কাঁদতে সবটা খুলে বলি। তৎক্ষণে হাসপাতালে পৌঁছে গেছি। ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার ইঞ্জেকশন সহ আরও কিছু করে। ছেলেটা আমার কথা বলতে পারছে না আতঙ্কে, শুধু মা মা করে। ভাবি আমায় বাইরে নিয়ে যায়, ছেলের একটু রেস্ট দরকার। আমি তখনও কাঁদছি। বাইরে দুটো চেয়ারে বসি দুজনে। ভাই ডাক্তারের সঙ্গে কথা বলছে। ভাবিকে জড়িয়ে ধরে বলি, ভাবি গো, ওই ডাইনিটা আমার সাজানো সংসারটা শেষ করে দিয়েছে। আমার থেকে আমার স্বামীকে পর্যন্ত কেড়ে নিয়েছে। এতদিন আমার সঙ্গে শত্রুতা করেছে, এবার আমার ছেলের সঙ্গেও। ভাবি বলেন, তোমার বিষয়ে সবটাই জানি আমি তন্নি। পরের ঘরের বউ আমি, তাই তোমার সংসারে কিছু বলতে পারি না। তোমার দেওর শাশুড়ির জন্য তোমার বাড়ি যাওয়া বন্ধ করতে হয়েছে। তারা চায় না তুমি আমার সঙ্গে কথা বলো। অনেক দিন ধরেই তোমায় কিছু বলতে চায়, সময় সুযোগের অভাবে বলতে পারছি না। তোমার শহর ফেরত বড় যা মহিলাটা খুব বেশি সুবিধার নয়। সে তোমায় দিয়েই তোমাকে ধ্বংস করছে, কিন্তু তুমি তা বুঝতে পারলে না। একটা স্বামী স্ত্রীর মাঝে খুব সহজে তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে না, যদি না তোমরা তাকে অনুমতি দাও। এখানে তোমার যাকে তোমাদের ভেতর এনেছো তোমরা নিজেরাই। তোমার যায়ের উদ্দেশ্য তোমায় দিয়েই তোমার সব ছিনিয়ে নেবে। তুমি বোকা, কিচ্ছু বুঝতে পারলে না। সর্বপ্রথম সে তোমার শাশুড়িকে হাত করেছে। তোমার শাশুড়ি শুরু থেকেই তোমার প্রতি রাগান্বিত ছিল। সে আরও কান ভাঙিয়ে তার মনটাকে বিষিয়ে তুলেছে। এটা করেছে তোমার মনে অশান্তি তৈরি করার জন্য। তুমি যখন ওদের অত্যাচারে বিরক্ত, তখন সেই রাগ গিয়ে খাটিয়েছ আকাশ ভাইয়ের ওপর। এতে করে দুজনের মাঝে ঝামেলার সৃষ্টি হয়েছে, দূরত্ব বেড়েছে, একটা ফাটল তৈরি হয়েছে। সেই ফাটলে অবস্থান করেছে তোমার বড় যা। দুজনকে মিল না করে, এক না করে দিয়ে আরও উস্কে দিয়েছে। তোমরা ওর তালে নেচেই গেছো। তোমরা স্বামী স্ত্রী যদি ঠিক থাকতে তাহলে এমনটা হতো না। তোমার যা চেয়েছে, সর্বপ্রথম তোমায় একা করবে, এরপর তোমার থেকে তোমার স্বামীকে কেড়ে নেবে। সন্তানের দোহাই দিয়ে তুমিও আকাশ ভাই টিকেছিলে, তাই এবার তার তীর তোমার ছেলের ওপর। এই জন্যই বলি বোন, যাই হয়ে যাক নিজের স্বামীকে কখনো হাতছাড়া করো না। স্বামী স্ত্রীর মিলটা ধরে রাখতে হয়। স্বামী যদি পাশে থাকে, মেয়েরা এভারেস্টও জয় করতে পারে। আমি থম মেরে বসে রইলাম কিছুক্ষণ। ভাবির প্রতিটি কথাই সত্য। এই গভীর সত্য আমি উপলব্ধি করতে পারিনি এতদিন। এদের অন্যায় অত্যাচার আমায় অন্ধ করে দিয়েছে। আমায় দিয়ে আমার এত বড় ক্ষতি করেছে বড় যা। আমি টেরই পেলাম না সত্যি কত বোকা আমি। মানুষ কালসাপের চেয়েও ভয়ঙ্কর। কত সুন্দর একটা সাজানো সংসার, সম্পর্ক সব নষ্ট করে দিয়েছে এই মহিলাটা। ভাবির দিকে অশ্রুসুক্ত নয়নে তাকিয়ে বলি, এবার কি করব আমি ভাবি? কোনো কি উপায় নেই? আমার সন্তানদের ভবিষ্যতের জন্য হলেও আমি লড়াই করতে চাই। আমার সংসারটা টিকিয়ে রাখতে চাই। সবটা এখন হাতের বাইরে চলে গেছে তন্নি। জানি না কতটা কি করতে পারবে। আকাশ ভাই পুরোপুরি বদলে গেছে। যে যা বলে তাই করছে। তবে চেষ্টার কোনো বিকল্প নেই। তুমি আকাশ ভাইয়ের সঙ্গে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার এক হও। এরপর প্রয়োজনে দুজনে অন্য কোথাও চলে যাও। এটাই সমাধান, সর্বশেষ সমাধান। দীর্ঘশ্বাস নিলাম আমি। মনস্থির করেছি। ডাক্তার ডেকে পাঠালেন। ওষুধসহ কিছু পরামর্শ দিলেন। ভাই ভাবিকে ধন্যবাদ জানিয়ে ছেলে নিয়ে বাড়ি ফিরলাম। পরিবেশ শান্ত, যা মনের সুখে গান গাচ্ছে আর কাজ করছে। গায়ে ওড়না নেই, পরেছে একটা পাতলা শাড়ি। পেট পিঠ সব দেখা যায়। এসেছে থেকে এমন পোশাক পরে এই মহিলা, দেখে আমারই লজ্জা করে। বিবাহ উপযোগ্য দেওর সামনে বসে ভাত খাচ্ছে এবং আর চোখে তাকে দেখছে। মহিলা এতে এনজয় করছে। উনি আবার সারাক্ষণ আমার খুঁত ধরে বেড়ায়, অথচ এর নিজেরই চলন খারাপ। শাশুড়ির সামনেও আজ পর্যন্ত মাথায় কাপড় ছাড়া গিয়েছি নাকি সন্দেহ। আমি কিছু না বলে সোজা ঘরে ঢুকলাম। মা একবার এলো আমার ছেলে দেখতে, যাও এলো, সঙ্গে তার মেয়ে। আমি দাঁড়িয়ে থাকি সেখানে। ওরা চলে গেলে দরজা আটকে দিই, ছেলেকে খাইয়ে দিই। 2 দিন পর আকাশের ফেরার দিন। এই 2 দিন আকাশের সঙ্গে আমার 1 মিনিটও কথা হয়নি। যতবার কল দিয়েছি বন্ধ পেয়েছি। ওর মাকে নাকি বলেছে বাড়ি থেকে কেউ যেন ফোন না দেয়, কাজে ব্যস্ত থাকবে। ওই ঘটনার পর ছেলেকে চোখে চোখে রাখি ভীষণ। আকাশ যেদিন ফিরবে সেদিন সন্ধ্যায় খুব সুন্দর করে সাজুগুজু করি আমি। প্রেগনেন্সির উঁচু পেট নিয়েও শাড়ি পরেছি, হাত ভর্তি চুড়ি, চুলে খোপা, এসব আকাশের জন্য। আমার এমন সাজ তার ভীষণই প্রিয়। আর সকল মনোমালিন্য দূর করব। স্বামী স্ত্রী এক হব আমরা। ছেলেকে আগেই খাইয়ে ঘুম পাড়িয়েছি।
এই সময়টা হবে আমাদের একান্তের। কলিং বেলের শব্দ পেতেই তড়িঘড়ি দরজার কাছে যায়। দরজা খুলতেই দেখি আকাশ ও রিঙ্কি দাঁড়িয়ে আছে, দুজনে হেসে কথা বলছে। মাথায় আমার বাজ পড়ে যেন। আকাশ আমার দিকে তাকিয়ে বলে, জোকার সেজে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসতে দাও আমাদের। অপমানে কষ্টে সে স্থান ত্যাগ করি, ঘরে চলে যায়। যেতে যেতে শুনি রিঙ্কিকে ফেরার পথে রাস্তায় পেয়েছে আকাশ। আমাদের বাড়িতে আসছিল তাই নিয়ে এলো। দুদিন বাদে বিয়েও আছে। বড় যা আহ্লাদে আটখানা এসব শুনে। ঘরে গিয়ে সর্বপ্রথম আয়নার সামনে দাঁড়ালাম। খুব কি অসুন্দর লাগছে আমায়? জোকার লাগছে? স্বামীর মুখ থেকে এত বড় কথা কোনো স্ত্রী মানতে পারে? সৃষ্টিকর্তা আমায় ভালো ভাগ্য না দিলেও দিয়েছে সুন্দর চেহারা। ফর্সা গায়ের রং আমার, লম্বা মাথা, চুল ভর্তি, মিডিয়াম স্বাস্থ্য। মেয়ে পেটে আসার পর চেহারায় পরিবর্তন হয়েছে, আরও গোলগাল হয়েছে মুখখানা। যদিও রুক্ষতা রয়ে গেছে, তবে সাজের আড়ালে ঢাকা পড়েছে তা। নোনা জল বেয়ে পড়ে চোখ দিয়ে আমার। রাগে টেনে হিঁচড়ে পরনের শাড়ি সহ প্রসাধনী ধুয়ে মুছে সাফ করি। কার জন্য সাজলাম আমি, যে ভালো করে তাকালোই না, যার আমার প্রতি কোনো অনুভূতিই নেই। বিছানায় বসে আমি অতীতের কত স্মৃতি মনে পড়ে। আমায় এমন সাজে দেখলে আকাশের যেন ঈদ লেগে যেত। খুশিতে চোখ মুখ উপচে পড়তো। আজ কি না আর ভাবতে পারলাম না। শুয়ে রইলাম কিছুক্ষণ, মনকে শান্ত করে ভাবলাম, একবারের চেষ্টায় ব্যর্থ হয়ে হেরে গেলে চলবে না আমার। যদি না পারি একবার, চেষ্টা করব হাজারবার। উঠে দাঁড়ালাম, সাধারণ জামাকাপড় পরে নিচে এলাম। আকাশ খাবার টেবিলে, পাশে বসেছে রিঙ্কি। আমার একটু মন খারাপ হলেও কিছু বলি না, সবাইকে খাবার তুলে দিলাম। আজ আকাশের পছন্দ মতো রান্না করেছি। আলোচনায় জানতে পারলাম রিঙ্কি বিয়ে শেষ হওয়া অবধি আমাদের বাড়িতেই থাকবে। খাবার দিয়ে পাশে দাঁড়িয়ে আছি, সবাই সহ আকাশ খেয়ে নিল। আমায় বলল না একবারও। দাঁড়িয়ে থাকতে কেমন হ্যাংলা লাগছিল নিজেকে। ওদের খাওয়া শেষ হতে আমিও খেয়ে নিই। আকাশ ঘরে যায়, আমাদের ঘরে নয়, অন্য ঘরে। ওর পিছে পিছে আমিও যাই। বড়জা ডেকে বলে, ওদিকে কোথায় যাও তন্নি? আমি বলি, আমার বরের কাছে। বড়জা মুখটা কুঁচকে নেয়। অমন কিছু আশা করেনি সে। ঘরে গিয়ে দেখি আকাশ পোশাক বদলে বিছানায় রেখে সবে বসেছে। আমি ওর পোশাক গুছিয়ে দিই, ধুয়ে দেওয়ার জন্য বাছাই করি। আগ বাড়িয়ে প্রশ্ন করি, মিটিং কেমন হলো? আকাশ জবাব দেয় না। আবারও প্রশ্ন করি। এবার সে কিছুটা চেঁচিয়ে বলে, এত প্যাচাল কেন কানের কাছে? চুপ থাকতে পারো না? কাজের খোঁজ রেখে তোমার কি লাভ? তুমি কি আমার কাজ করে দেবে? এসেছি থেকে ক্যাচাল লাগিয়ে রেখেছে। আমি চুপ রইলাম তবুও। এখন কিছু বললে ঝগড়া লেগে যাবে, যা আমি চাই না। একটু পর আবারও আকাশের পাশে গিয়ে বসলাম। গা ঘেঁষে আমি বসতে এসে সরে গেল, যেন ঘেনা লাগছে। বললাম, চলো আকাশ, আজ আমরা আমাদের ঘরে ঘুমাই। ছেলে ঘুমিয়ে গেছে। ছেলের কথা শুনেছ তো নিশ্চয়? কাল কথা বলবে। কাজ শেষে ক্লান্ত হয়ে এসেছ, চলো ঘুমিয়ে পড়ি। আকাশ তেজ দেখে বলে, তো যাও না, আমি কি তোমার হাত পা বেঁধে রেখেছি তোমার সঙ্গে এক বিছানায় ঘুমোতে? আমার আর রুচি হয় না। বিশ্বাস করবেন কিনা জানি না, ওর কথা শুনে এক মুহূর্তের জন্য আমি যেন হারিয়ে গেলাম। মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। কোনো রকম হেঁটে ঘর থেকে বেরিয়ে এলাম। আমার যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ শব্দ করে দরজা লাগায়। আমি একজন প্রেগনেন্ট মানুষ, সারা রাত ওর দরজার সামনে বসে থেকে কেঁদেছি। পেটের এক সাইডে শক্ত হয়ে গেছে একদম, মেঝেতে বসে থেকে। তবু ওর মায়া হয় না, দরজা খুলে দেয় না। মাঝরাতে দরজায় মাথা দিয়ে ঘুম ঘুম ভাব হয়েছে সবে। কারো পায়ের শব্দ পায়। চোখ খুলে দেখি রিঙ্কি যাচ্ছে চুপি চুপি। হয়তো আকাশের ঘরের দিকে এসেছিল। আমায় দেখে এবার পালিয়ে যাচ্ছে। এটা আমার মনের ধারণা। ধারণা দিয়ে প্রতিবাদ করা যায় না। আমার প্রতিবাদে কেউ সম্মতিও দেবে না, উল্টে সবাই মিলে ধরবে। আকাশও নেই আমার পক্ষে। এই অবস্থায় এত মানসিক চাপ আমি নিতে পারবো না। ভোর রাতের দিকে ঘরে আসি। সারা রাত বাইরে থাকায় জ্বরে গা পুড়ে যাচ্ছে। উঠতে দেরি হচ্ছে। মা ও দেবর চেঁচিয়ে বাড়ি মাথায় করে। রান্না কেন হয়নি তখনও। বড়জা আসে ঘরে, জোরে জোরে দরজা ধাক্কায়, যেন অপরাধ করেছি আমি।